আরএনএর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটি এক প্রকার জৈব রাসায়নিক যৌগ। এটি রাইবোজ, পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড ও 4টি নাইট্রোজেন বেস এ, ইউ, জি, সি নিয়ে গঠিত। এটি কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত বা একতন্ত্রী। দেখতে পাচ্ছ? এই দেখো, এটি কিন্তু ডিএনএর মতো দ্বিতন্ত্রী নয়, পুরোটাই একতন্ত্রী। বুঝতে পারছো কিভাবে গেছে? রাইবোজ শর্করার সাথে যে কোনো একটি বেস যুক্ত থাকে। এবার দেখাচ্ছি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যে বেসগুলো যুক্ত সেগুলো আগে দেখাই। দেখো এখানে আমি আলাদা করে এঁকেছি। অ্যাডেনিন এ এর সাথে যুক্ত থাকে ইউরাসিল ইউ। মনে করে রাখবে, আমরা কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে ইউরাসিল পাইনি, আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল পাচ্ছি, আর ডিএনএ এর ক্ষেত্রে ওই জায়গাতেই আমরা পেয়েছিলাম থাইমিনকে। এখানেও দেখো অ্যাডেনিন আর ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। গুয়ানিন আর সাইটোসিন এরা 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। অর্থাৎ আরএনএতে যদি আমরা পিউরিন বেসের কথা বলি, সেখানে থাকছে অ্যাডেনিন এ আর গুয়ানিন জি। যদি পিরিমিডিন বেসের কথা বলি, তাহলে সেখানে থাকছে ইউরাসিল ইউ আর সাইটোসিন সি। এই যে দেখতে পাচ্ছ, এখানে বন্ধনীগুলো সুন্দর করে বোঝানো আছে। এ আর ইউ এর মধ্যে 2টো বন্ধনী, আর জি আর সি এর মধ্যে 3টে বন্ধনী। এটা ছাড়া আরএনএ যে একতন্ত্রী, এটা তো আগেই বলেছি, সেটাও এখানে দেখতে পাচ্ছ। আর বলেছি যে এই একতন্ত্রীর সাথে একটা করে বেস যুক্ত থাকে। এই দেখো, সি, ইউ, জি, এ ইত্যাদি। ডিএনএ আর আরএনএ সম্পর্কে যখন জেনে নিলাম, তাহলে তাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবার সেটা জানার পালা। ছবির সাথে সাথে মিলিয়ে পার্থক্যগুলো দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। ডিএনএ নামের মধ্যে এই ব্যাপারটা রয়েছে। আর আরএনএতে রাইবোজ শর্করা আছে, এটাও কিন্তু আরএনএ নামের মধ্যেই রয়েছে। ডিএনএতে 4টি নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা আগেই বলেছি। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। এই দেখো, 2টো তন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো। আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং রেখাকার। এ দেখো, একতন্ত্রী এবং রেখাকার আরএনএ। ডিএনএ এর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা। আরএনএ এর প্রধান কাজ হচ্ছে মূলত প্রোটিন সংশ্লেষ করা। ক্রোমোজোমের কাজ সম্পর্কে জেনেছি, আর ক্রোমোজোমের গঠন সম্পর্কেও জেনেছি। এবার ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু থাকে, তার কিছু অংশ সম্পর্কে জানবো। ক্রোমাটিন ফাইবারের কিছু কিছু অংশ খুব গাঢ় রঞ্জক ধারণ করে বা খুব গাঢ় রং ধারণ করে, আর কিছু কিছু অংশ খুব হালকা রং ধারণ করে। এই দুটো অংশের দুটো বিভিন্ন কাজ রয়েছে। সেই কাজগুলো এবং গঠনগুলো সম্পর্কে জানবো। প্রথমেই আমরা জানবো ইউক্রোমাটিন সম্পর্কে, আর তারপরে জানবো হেটেরোক্রোমাটিন সম্পর্কে। প্রথমে আসি ইউক্রোমাটিন সম্পর্কে জানার জন্য। দেখো, এটি খুব সূক্ষ্ম, অর্থাৎ ক্রোমাটিন ফাইবারের মধ্যে খুবই সূক্ষ্ম অংশটা যে যে জায়গায় থাকে, সেই জায়গাটাকে আমরা বলবো ইউক্রোমাটিন রয়েছে। স্থির নিউক্লিয়াসে প্রসারিত অবস্থায় থাকে। স্থির নিউক্লিয়াস মানে বোঝাতে চাইছি প্রোফেজ দশায় যখন নিউক্লিয়াসটা থাকে, সেই সময় ইউক্রোমাটিন অংশটা প্রসারিত অবস্থায় থাকে। ক্ষারীয় রঞ্জকে এটি হালকা রং ধারণ করে। দেখো, এখানে ইউক্রোমাটিনের ছবি দেওয়া আছে। দেখো, এই যে হলুদ রংটা, হালকা হলুদ কালারের যে রংটা, হালকা রং ধারণ করেছে। সক্রিয় জিন বহন করে। ইউক্রোমাটিন অংশে সক্রিয় জিন থাকে, আর ইউক্রোমাটিন অংশে যেহেতু সক্রিয় জিন থাকে, তাই জন্য এই অংশটাই কিন্তু মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটাতে সাহায্য করে।
কোষ বিভাজনের সময় ইউক্রোমাটিন অংশটি অধিক কুণ্ডলীকৃত অবস্থাতে থাকে, আর এই অধিক কুণ্ডলীকরণের জন্যই ইউক্রোমাটিন গাঢ়ভাবে রঞ্জিত হতে পারে। 70% অংশই ক্রোমোজোমে ইউক্রোমাটিন অংশ দিয়ে গঠিত থাকে। এরপরে আমরা আসব হেটেরোক্রোমাটিনের কথায়। হেটেরোক্রোমাটিন ঠিক বিপরীত কাজকর্ম করবে এবং ওর গঠনটাও ইউক্রোমাটিনের থেকে বিপরীত হবে। যেমন এটি অপেক্ষাকৃত পুরু। ক্রোমাটিন ফাইবারের যে অংশগুলো অপেক্ষাকৃত পুরু হয় সেই জায়গাগুলোতে হেটেরোক্রোমাটিন থাকে। স্থির নিউক্লিয়াসে এটি কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। অর্থাৎ বুঝতে পারছো যে ক্রোমাটিন ফাইবার যখন প্রফেজ দশায় থাকে সেই সময় কুণ্ডলীকৃত অবস্থায় যে অংশটি থাকে সেটি হচ্ছে কিন্তু হেটেরোক্রোমাটিন। ক্ষারীয় রঞ্জকে এটি গাঢ় রং ধারণ করে। হেটেরোক্রোমাটিনের ছবি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে গাঢ় সবুজ রং, অর্থাৎ গাঢ় রং ধারণ করে ক্রোমাটিন ফাইবারের যে অংশ সেই জায়গাগুলোকে কিন্তু বলা হয় যে ওখানে হেটেরোক্রোমাটিন আছে। সক্রিয় জিন বহন করে না। হেটেরোক্রোমাটিন কোনো সক্রিয় জিন বহন করে না, তাই জন্য হেটেরোক্রোমাটিন যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ক্রসিং ওভার ঘটে না। ক্রোমোজোমের 30% অংশ জুড়েই হেটেরোক্রোমাটিন থাকে। 70% অংশ যেহেতু ইউক্রোমাটিন থাকে তাই জন্য বাকি 30% অবশ্যই হেটেরোক্রোমাটিনই থাকবে। কোষ বিভাজনের সময় হেটেরোক্রোমাটিন হালকাভাবে রঞ্জিত হয়। ক্রোমাটিন ফাইবার সম্পর্কে পুরোটা জেনে নিলাম। ক্রোমোজোম, জিন, ডিএনএ সব সম্পর্কেই কিছুটা ধারণা আমাদের হয়ে গেছে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ বিভাজনে আর কোন কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে, সেগুলো এক এক করে দেখে নিই, ছবির সাথে মিলিয়ে দেখে নিই। প্রথমেই আসছি আমরা নিউক্লিয়াসের কথায়। এই যে এই ছবিটার দিকে খেয়াল করো, দেখো নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে এবং কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আমাদের কোষ বিভাজনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? ডিএনএ, জিন, ক্রোমোজোম এগুলোই। আর এগুলোর যে ধারণ করার জায়গা বা যে অঙ্গাণু এগুলোকে ধারণ করে রাখে সেটা আর কেউ নয়, নিউক্লিয়াস। তাই জন্য কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা এক কথায় ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আসছে সেন্ট্রোজোম, যেটি প্রাণী কোষে থাকে, আর মাইক্রোটিউবিউল, যেটি প্রাণী ও উদ্ভিদ দুটো কোষেই থাকে। সেন্ট্রোজোমের ছবি আমরা দেখে নিই, এই যে, আর মাইক্রোটিউবিউলের ছবিটা দেখো নিচে রয়েছে। সেন্ট্রোজোম আর মাইক্রোটিউবিউলের কাজ কি? কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করা। কোষ বিভাজনের সময় বিভিন্ন দশার মধ্যে দিয়ে নিউক্লিয়াসের ভিতরে থাকা ক্রোমোজোম বা ডিএনএ যায়। সেই দশার সময় যখন বেমতন্তু গঠনের দরকার পড়ে সেই সময় কিন্তু এই সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল এরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসছি রাইবোজোম, পর্দাবিহীন কোষ অঙ্গাণু, প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। এই যে রাইবোজোম দেখতে পাচ্ছ, দেখো ছোট ছোট নীল রঙের যে দানাগুলো রয়েছে ওগুলোই হচ্ছে রাইবোজোম ছবির মধ্যে। আর ওগুলো কিন্তু পর্দাবিহীন কোষ অঙ্গাণু। ওই কোষ অঙ্গাণুর বাইরে কিন্তু কোনো পর্দা থাকে না এবং প্রোটিন সংশ্লেষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর রয়েছে মাইটোকন্ড্রিয়া, যেটি এটিপি উৎপাদন করে কোষ বিভাজনে শক্তি সরবরাহ করে। মাইটোকন্ড্রিয়া রয়েছে এইখানে। এই যে এগুলো মাইটোকন্ড্রিয়া। এমনিতেই আমরা কোষের শক্তি ঘর বলে থাকি মাইটোকন্ড্রিয়াকে। আর কোষ বিভাজনের সময় যথেষ্ট শক্তি দরকার হয়, সেই সমস্ত শক্তি কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে কোষ পায়। এরপর আমরা আসবো কোষ বিভাজনের তাৎপর্য, অর্থাৎ এই যে কোষ বিভাজন নিয়ে এত কথা বলছি এর দরকারটা কি, কি জন্য কোষ বিভাজন করতে হবে? প্রথমেই হচ্ছে বৃদ্ধি। কোষ বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি ঘটে। আমরা যে ছোট থেকে বড় হই বা আমাদের মতো যে কোনো প্রাণী যে জন্মায় তারপরে ছোট থেকে বড় হয়, আস্তে আস্তে ম্যাচিওর হয়, এই পুরো জিনিসটা কিন্তু কোষ বিভাজনে অনেকগুলো কোষ সৃষ্টি হলে তবেই
হতে পারে। সুতরাং বৃদ্ধিতে কোষ বিভাজনের বিশাল বড় ভূমিকা রয়েছে। এরপর হচ্ছে ক্ষয়পূরণ, আঘাতপ্রাপ্ত স্থানে মেরামতি। আমাদের শরীরে কোথাও যদি কেটে যায়, ছড়ে যায় বা গাছেরও যদি কোনো অংশ থেকে পাতা খসে যায়, দেখতে পাবে কিছুদিন পর কিন্তু সেই অংশের মেরামত হয়ে যায়। তাহলে সেটা কি করে সম্ভব? শুধুমাত্র কোষ বিভাজন হচ্ছে বলেই সেটা কিন্তু সম্ভব। নতুন কোষ জনিত্রী কোষ থেকে জন্মাচ্ছে অপত্য কোষ হিসেবে, তখনই কিন্তু এই কাজটা সম্ভব হচ্ছে। এরপর হচ্ছে প্রজনন, জীবের বংশবিস্তার, রেণু বা গ্যামেট উৎপাদন। এটা তো খুবই জরুরি। নতুন কোষ সৃষ্টি করার জন্য কোষ বিভাজন দরকার, আর জীবের বংশবিস্তার করার জন্য নতুন কোষ, নতুন প্রাণী সবই সৃষ্টির প্রয়োজন আছে। এইভাবে জীবের প্রজননেও কিন্তু কোষ বিভাজন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা পড়ব কোষ বিভাজন কত প্রকারের হয়, মানে কত রকম ভাবে কোষ বিভাজন হতে পারে। কোষ বিভাজন মূলত 3 প্রকার। প্রথম হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে মাইটোসিস, তারপরে মিওসিস। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন, আর মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। অ্যামাইটোসিস সাধারণত উদাহরণ হিসেবে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি প্রাণীতে। আর মাইটোসিস দেখতে পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণীর দেহমাতৃকোষে, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অর্থাৎ কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ইত্যাদিতে। মিওসিস দেখতে পাওয়া যায় জনন মাতৃকোষে জনন কোষ সৃষ্টিতে, রেণু মাতৃকোষে রেণু সৃষ্টিতে, ডিম্বাশয় ডিম্বাণু, শুক্রাশয় শুক্রাণু ইত্যাদি ক্ষেত্রে। এখানে কতগুলো ছবি আছে সেগুলো দেখে নাও, পরে আরো বিস্তারিত জানতে পারবে। যেমন এই যে অ্যামাইটোসিস, এখানে দেখো জনিত্রী কোষ, এইটা এখান থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এইটা হচ্ছে মাইটোসিস, এখানেও জনিত্রী কোষ, এইটা এখান থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়েছে। কিন্তু দেখো এইটা মিওসিস, এখানে কিন্তু জনিত্রী কোষ একটা হলেও সেখান থেকে 4টে অপত্য কোষ সৃষ্টি হয়েছে। এরপর আমরা এক এক করে প্রত্যেকটা পদ্ধতি বিস্তারিতভাবে জানব। প্রথমেই আসি অ্যামাইটোসিস প্রক্রিয়াতে, যাকে আমরা বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। অর্থাৎ কিনা অ্যামাইটোসিস কোষ বিভাজন যে প্রক্রিয়া সেটা খুবই সরল প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। তাছাড়াও ক্রোমোজোম, বেমতন্তু গঠন, ক্রোমোজোম বিভাজন এই সমস্ত জিনিসপত্র ঘটে না। নিউক্লিয়াসটা সরাসরি দুভাগে ভাগ হয়ে যায়, তার সাথে সাথে সমগ্র সাইটোপ্লাজমকে নিয়ে কোষটিও সরাসরি দুভাগে ভাগ হয়ে যায়। পদ্ধতিটা একটুখানি দেখে নিই। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজন একসাথে হয়। দেখো নিউক্লিয়াস বিভাজন আর সাইটোপ্লাজম সহ কোষ বিভাজন একসাথে হচ্ছে। প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম সহ সমগ্র কোষ ডাম্বেল আকৃতি হয়। দেখো এই ছবিটায় প্রথমে নিউক্লিয়াসটা এই রকম ভাবে ডাম্বেল আকৃতি হয়েছে, তার সাথে সাথে কিন্তু কোষটাও হয়েছে। পরের ছবিতে দেখতে পাবে আরো বেশি করে কোষ ডাম্বেল আকৃতি হয়েছে, তার সাথে সাথে নিউক্লিয়াসও হয়েছে। দুটো ভাগে কিন্তু নিউক্লিয়াস ভাগ হয়ে গেছে। আর তারপরে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরস্পর বিচ্ছিন্ন হয়ে অপত্য কোষ গঠন করে, তাও দুটি। এই যে দুটি অপত্য কোষ গঠন করেছে, একটিতে রয়েছে সাইটোপ্লাজম সহ একটি কোষ সাথে নিউক্লিয়াস, অপরটিতেও তাই। তাৎপর্য: নিম্ন শ্রেণীর জীবরা এই পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এরপর পড়ব মাইটোসিস পদ্ধতি বা মাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজন, অর্থাৎ যাকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়, সেটা সম্পর্কে। যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। অর্থাৎ কিনা আমরা কি দেখতে পাচ্ছি, মাইটোসিস পদ্ধতিটা কিন্তু একটি জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া।
এই প্রক্রিয়ায় দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়। এইখানে দেহ মাতৃকোষের সমান আকৃতি বিশিষ্ট কোষ তৈরি হয়। যেমন দেখো, এই যে দেহ মাতৃকোষ অর্থাৎ জনিত্রী কোষের আকৃতি আর অপত্য কোষের আকৃতি কিন্তু সমান, অর্থাৎ সম আকৃতি কেন বলা হলো বুঝলে। এরপর সমগুণ সম্পন্ন, অর্থাৎ জনিত্রী কোষের যা গুণ থাকবে অপত্য কোষেরও সেই গুণই থাকবে। এরপর বলা আছে সমসংখ্যক ক্রোমোজোম সহ। দেখো, জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা রয়েছে 2n, অপত্য কোষেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা রয়েছে 2n। এবার পদ্ধতি জানবো। প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়, যেটা আমরা পরে জানবো। সেই দশাগুলোর নাম এখনই বলে রাখি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। তাৎপর্যতে কি? জীবদেহে বৃদ্ধি ঘটানো মাইটোসিস প্রক্রিয়ার মূল তাৎপর্য। এই সম্পর্কে বলে রাখি, মাইটোসিস বা এই পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াকে কিন্তু সদৃশ্য বিভাজন বলা হয়। কেন সেটা একবার দেখে নিই। এই পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি হওয়ায় একে সদৃশ্য বিভাজন বলা হয়। এবার আমরা পড়ব মিওসিস সম্পর্কে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটার সংজ্ঞাটা আগে জেনে নিই। যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন, পরে সমবিভাজন, এই পদ্ধতিতে পরপর 2বার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ 4টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় মিওসিস। অর্থাৎ কিনা জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন করে, এই যে দেখতে পাচ্ছ 2n, সেখান থেকে প্রথম যে অপত্য কোষ দুটো সৃষ্টি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা দেখো হ্রাস হয়েছে, তাই প্রথমে হ্রাস বিভাজন বলা হয়েছে। এরপর দেখো পরপর 2বার বিভাজিত হয়েছে, এই কথাটা বলেছি। এই যে প্রথম এই বিভাজনটা হয়েছে, তারপরে এই বিভাজনটা হয়েছে, বুঝতে পারছো? এরপর বলেছি জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ। জনন মাতৃকোষের ক্রোমোজোম 2n, সেখান থেকে অর্ধেক ক্রোমোজোম হয়েছে দেখো অপত্য যে 4টি কোষ রয়েছে তাদের সকলেরই n ক্রোমোজোম সংখ্যা রয়েছে। এবার এই পদ্ধতিটা সম্পর্কে একটু বলি। একটি ডিপ্লয়েড অর্থাৎ 2n মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড n অপত্য কোষ সৃষ্টি হয়। এ তো আগেই আমরা দেখেছি 2n থেকে 4টে n অপত্য কোষ সৃষ্টি হয়েছে। মাতৃকোষের ক্রোমোজোম অপত্য কোষে অর্ধেক হয়, এই যে মাতৃকোষের ক্রোমোজোম যেটা কিনা অপত্য কোষে অর্ধেক হচ্ছে। মাতৃকোষ 2 দফায় বিভাজিত হয়, প্রথমে হ্রাস বিভাজন, পরে সদৃশ্য বিভাজন। প্রথমটা কেন হ্রাস বিভাজন বলা হচ্ছে? এই যে ক্রোমোজোম সংখ্যাটা কমে যাচ্ছে তাই জন্য। আর পরেরটা কেন সদৃশ্য বিভাজন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই থাকছে। তাৎপর্য, রিকম্বিনেশন পদ্ধতিতে বিভিন্ন প্রাণী বা প্রজাতির ভ্যারিয়েশন ঘটানোর জন্য মিওসিস প্রক্রিয়া খুব কার্যকরী। মিওসিস প্রক্রিয়াকে আসলে আমরা হ্রাস বিভাজন বলে থাকি। এই হ্রাস বিভাজন কেন বলি? কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, তাই জন্য মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলে থাকি। কোষ বিভাজনের প্রকারভেদ আমরা জেনে গেছি, কিন্তু এই কোষ বিভাজন হওয়ার জন্য পুরো সময়টা ধরে, অর্থাৎ কোষের মধ্যে যা যা বিপাকীয় ক্রিয়ার পরিবর্তন, ডিএনএ আরএনএ সংশ্লেষ ইত্যাদি কাজের জন্য যে সমস্ত ঘটনাগুলো ঘটে এবং এই সময়ে কোষকে যে যে দশার মধ্যে দিয়ে যেতে হয়, সেই সমগ্র জিনিসটাকে আমরা চক্রাকারে আবর্তিত করে একটা নাম দিয়েছি। সেই নামটা হচ্ছে কোষ চক্র। এবার কোষ চক্রের সংজ্ঞা আর সেই কোষ চক্রের তাৎপর্য আমরা জেনে নেব। কোষের জীবনকালে একটি কোষ বিভাজনের পরে পরবর্তী কোষ বিভাজন সম্পূর্ণ হওয়া পর্যন্ত যে সমস্ত বৃদ্ধি, পরিণতি ও বিভাজন প্রভৃতি ঘটনাগুলি চক্রাকারে আবর্তিত হয় তাকে কোষ চক্র বলা হয়। কোষ চক্রের তাৎপর্য কি? অর্থাৎ কোষ চক্র আসলে কি কি জায়গায় গুরুত্বপূর্ণ বা কোষ চক্রের মাধ্যমে আমরা কি কি জিনিস জানতে পারি,
কোষ বিভাজন হবে কি হবে না, বিভাজন হলেও সেটা কিভাবে হবে, বা বিভাজনের সময় যে সমস্ত উৎসেচক বা অন্যান্য জিনিসপত্র দরকার সেগুলো কখন তৈরি হবে, কিভাবে তৈরি হবে, সেগুলোই হচ্ছে আসলে কোষচক্রের তাৎপর্য। একটু দেখে নিই। কোনো কোষের বিভাজন হবে কি না তা নির্ভর করে কোষচক্রের ওপর। নিয়ন্ত্রিত কোষ বিভাজন বিভিন্ন উৎসেচক ও পরিবেশের কিছু শর্তের ওপর নির্ভর করে, যা কোষচক্র নিয়ন্ত্রণ করে। কোষচক্রের নিয়ন্ত্রণ ত্রুটিপূর্ণ হলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে টিউমার সৃষ্টি করতে পারে। পেশিকোষ ও স্নায়ুকোষ এরা কখনোই বিভাজিত হয় না, তাই জন্য এরা সব সময় G0 দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। G0 দশা সম্পর্কে এক্ষুনি আমরা জানবো। G0 দশাটা হচ্ছে G1 ফেজের মধ্যে এমনই একটা দশা যেই দশায় কোষ চক্রের কোনো কাজ সম্পন্ন হয় না। বলা চলে যে এই দশায় কোষেরা সাধারণভাবেই নিষ্ক্রিয়ভাবে বসে থাকে বা অবস্থান করে। এরপর জানবো কোষচক্রের বিভিন্ন পর্যায়, অর্থাৎ কোন কোন দশায় কি কি কাজ হচ্ছে সেটা তো জানবই, তার সাথে কোন কোন দশার কি কি নাম, কি কি ভাবে সেগুলোকে ব্যাখ্যা করা হয়, সবই আমরা আস্তে আস্তে জানবো। আপাতত পর্যায়গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং সেই দুটো ভাগ আবার নতুন করে ছোট ছোট অনেকগুলো সাব পর্যায়ে বিভক্ত করা হয়েছে, সেগুলো একটুখানি দেখেন। কোষচক্রের পর্যায়। কোষচক্রের পর্যায়ের প্রথম দুটো ভাগ হচ্ছে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। এই যে দেখো লেখা আছে ইন্টারফেজ, এখান থেকে এতটা, আর বাকিটা হচ্ছে মাইটোটিক ফেজ, সেটা হচ্ছে এখান থেকে এতটা। এবার ইন্টারফেজ দশার মধ্যে আমরা তিন ভাগ পাই। প্রথম হচ্ছে G1 বা গ্রোথ 1 দশা, দ্বিতীয় হচ্ছে S সংশ্লেষ দশা, তৃতীয় হচ্ছে G2 গ্রোথ 2 দশা। এই দেখো G1 S G2 দশা, বুঝতে পেরেছো? এরপর এই যে মাইটোটিক ফেজ রয়েছে এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস এই যে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ক্যারিওকাইনেসিস, দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত। ক্যারিওকাইনেসিসটা আসলে কিন্তু নিউক্লিয়াস বিভাজন পদ্ধতি, অর্থাৎ কোষচক্র চলাকালীন কোষের বিভাজন কালে যখন নিউক্লিয়াসের বিভাজন হয় যে দশায় বা যে সময়টায়, সেই অংশটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিসের অর্থ হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতি, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন হওয়ার পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে সম্পূর্ণভাবে যে দুটো অপত্য কোষে জনিত্রী কোষ ভেঙে যায় ওই সময়টাকে বলা হয় সাইটোকাইনেসিস। এবার এই যে ক্যারিওকাইনেসিসের সময়টা, সেই দশাটাও কিন্তু চারটে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম হচ্ছে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। দেখতে পাচ্ছ প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পুরো কোষচক্রের পর্যায়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ এই দুটো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এবার আমরা ইন্টারফেজ দশাটা বিস্তারিতভাবে জানবো। এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না। এই সময় কোষ বিভাজনের আগে প্রস্তুতি পর্ব চলে, তাই জন্য একে অনেক সময় প্রস্তুতি দশাও বলা হয়ে থাকে। এই সময় ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষণের কাজ হয়। এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। বুঝতেই পারছো, কোষ বিভাজন হওয়ার জন্য এই যে ক্রোমোজোম সংখ্যা বা উৎসেচক বা নানা ধরনের ডিএনএ, আরএনএ, প্রোটিন
বিভিন্ন যে কাজকর্মগুলো কোষের দরকার হয় আগে থেকে করে নেওয়ার জন্য, বা কোষ বিভাজন তো তখনই হয় যে কোষ যখন ম্যাচিওর কন্ডিশনে অর্থাৎ পরিণত হয়েছে, তো তার আগে কোষ সব থেকে লম্বা যে রাস্তাটার মধ্যে দিয়ে যায়, যে দশাটার মধ্যে দিয়ে যায়, সেটাই হচ্ছে এই ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশার আগেই বলেছি তিনটে ছোট্ট দশা আছে বা তিনটে ভাগ আছে। ভাগগুলো এবং তাদের কাজগুলো কি কি? প্রথমে আমরা আসবো G1 বা গ্রোথ 1 দশা। বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম এই সময় সংখ্যায় বৃদ্ধি পায়। এইখানে দেখতে পাচ্ছ G1 দশা, এই যে এটিকে আমরা প্রথম বৃদ্ধি দশা বলে থাকি। এই সময় নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, আরএনএ, প্রোটিন সংশ্লেষ এসব তো হয়ই, এটা ছাড়া নিউক্লিয়াসের বৃদ্ধি তো অবশ্যই ঘটে। এরপর হচ্ছে G0 দশা। কোষ বিভাজনের প্রয়োজনীয় বিপাক কার্য সম্পন্ন হলেও কোষের আকার আয়তন বৃদ্ধি হয় না এই দশাতে। স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা এই দশাতেই সবসময় অবস্থান করে। দেখবে G1 দশার পর এইখানে খুব ছোট্ট করে একটা দশা রয়েছে, এই যে দেখো নাম দেওয়া আছে G0 দশা। এই G0 দশায় আসলে কোষ চক্র একটুখানি থেমে যায়। এই সময় আগেই বললাম কোষের মধ্যেকার বিপাকীয় কাজকর্ম চলতে থাকে, কিন্তু কোষের আকার আয়তন বৃদ্ধির কিন্তু কোনো সম্ভাবনা এখানে নেই এবং দেখাও যায় না। আরও একটা ব্যাপার, স্নায়ুকোষ যেহেতু আমাদের বিভাজিত হয় না, তাই জন্য স্নায়ুকোষ এবং লোহিত রক্তকণিকা দুজনেই কিন্তু সবসময় এই G0 দশাতেই আটকে গিয়ে বসে থাকে। এরপর আসবো সংশ্লেষ দশা বা এস দশা। ডিএনএ সংশ্লেষ ঘটানো, বিভিন্ন উৎসেচক ও প্রোটিন সংশ্লেষ করা এই দশার কাজ। দেখো এখানে ডিএনএ দ্বিত্বকরণ, হিস্টোন সংশ্লেষ, নিউক্লিয়াসের বৃদ্ধি, ক্রোমোজোম ও সেন্ট্রিওলের প্রতিলিপি গঠন। অর্থাৎ ইন্টারফেজের মধ্যে আমরা যা বুঝতে পারছি সেটা হচ্ছে এস দশার অর্থাৎ এই মধ্যম দশাটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ ক্রোমোজোম, সেন্ট্রিওল, ডিএনএ দ্বিত্বকরণ সমস্ত কাজই কিন্তু এই এস দশা বা সিনথেসিস বা সংশ্লেষ দশার মধ্যে হচ্ছে। এরপর আমরা আসব G2 বা গ্রোথ 2 দশা। বিপাকীয় দশা দ্রুত হারে হয় এখানে এবং কোষ পরিণত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই যে দেখতে পাচ্ছ G2 দ্বিতীয় বৃদ্ধি দশা, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। এখানে বলে রাখি G2 অর্থাৎ গ্রোথ 2, এইখানে আগেই তো বললাম যে কোষের বিপাকীয় কাজ দ্রুত হারে হয় এবং কোষ ক্রমাগত পরিণতির দিকে এগোয়, অর্থাৎ এই দশার পরেই কিন্তু কোষ মাইটোটিক ফেজে ঢুকে যাবে, অর্থাৎ বিভাজন কাজ শুরু করবে। তাহলে কি দাঁড়ালো? এইখান থেকে শুরু করে এতটা অংশ পর্যন্ত কোষ চক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা ইন্টারফেজ চলতে থাকে। এই দশা চলাকালীন কোষ নিজেকে প্রস্তুত করতে থাকে, কারণ এই দশা শেষ হলেই সে বিভাজন দশায় ঢুকে পড়বে। এই ইন্টারফেজ দশার পরেই আসে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজে অনেকগুলো ছোট ছোট দশা রয়েছে, সেই দশাগুলোর মধ্যে দিয়ে কোষ বিভাজন কাজটা সম্পন্ন হয়। এইবার আমরা মাইটোটিক ফেজ সম্পর্কে জানব। মাইটোটিক ফেজে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিসের বিভাজন দুটোই হয় এবং জনিত্রী কোষ থেকে সবশেষে অপত্য কোষের সৃষ্টি হয়। মাইটোটিক ফেজে প্রথমে রয়েছে ক্যারিওকাইনেসিস দশা। কোষ চক্রের বিভাজন দশায় নিউক্লিয়াস বিভাজন এর ঘটনাকে ক্যারিওকাইনেসিস বলা হয়। বেমতন্তু গঠনের মাধ্যমে 4টি দশায় বিভক্ত হয়ে এই দশা সম্পন্ন হয়। 4টি দশা
যথাক্রমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্যারিওকাইনেসিসের ছবি দেখো এখানে রয়েছে, এই অংশটুকু কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই চারটে দশা নিয়ে আসলে এক তৈরি হয় ক্যারিওকাইনেসিস, যে ঘটনাটা বা দশাটা। এই সময় কি হয়, এই যে জনিত্রী কোষের নিউক্লিয়াস তোমরা দেখতে পেয়েছো, সেই নিউক্লিয়াস বেমতন্তু গঠনের মাধ্যমে দেখো মাইক্রোটিউবিউল, সেন্ট্রিওল এই সমস্তর মাধ্যমে বেমতন্তু গঠনের মাধ্যমে আলাদা দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে গেছে। দুটো কোষের মধ্যে দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে গেছে, যদিও এখনো পর্যন্ত দুটো কোষ কিন্তু আলাদা হয়নি। এ দেখো কোষের কিন্তু এখনো পর্যন্ত দুটো কোষ আলাদা হয়নি, অর্থাৎ সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম ভাগ হয়ে দুটো অপত্য কোষ এখনো সৃষ্টি হয়নি, শুধু নিউক্লিয়াসের বিভাজনটুকু হয়েছে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এরপর হবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে বোঝাই যাচ্ছে কোষচক্রের বিভাজন দশায় সাইটোপ্লাজমের বিভাজনের যে ঘটনা তাকে সাইটোকাইনেসিস বলা হয়। এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রিওল আর বেমতন্তু দিয়ে কিভাবে সরে গেছে ক্রোমোজোমগুলো। পরের ছবিতে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসগুলো এইভাবে আলাদা হয়ে গেছে, দুটো নিউক্লিয়াস হয়ে গেছে। আর দেখো এই যে জনিত্রী কোষ, তার মাঝখানে কিন্তু একটা খাঁজ তৈরি হয়েছে। এই খাঁজটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে, কেননা সাইটোপ্লাজম ডিভিশন হয়ে গিয়ে দুটো অপত্য কোষে সমানভাবে জনিত্রী কোষে সাইটোপ্লাজমটা চলে যাচ্ছে এবং দুখানা আলাদা আলাদা অপত্য কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই দশা সম্পন্ন হলে দুটি অপত্য কোষ গঠিত হয়। এবার আমরা পড়ব মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেইটা সম্পর্কে। এই প্রকার কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস পর্যায়টি 4 ভাগে বিভক্ত। এটা কোষ চক্র পড়ার সময় আগেও একবার দেখিয়েছিলাম। এবার ওইখানে যে সমস্ত ভাগগুলো দেখিয়েছিলাম সেগুলোই ভেঙে ভেঙে কিভাবে ঘটছে সেই জিনিসগুলো এবার আমরা পড়ব। প্রথমে কি কি আছে? 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে পড়ব তাদের মধ্যে প্রোফেজ দশা। এটি প্রথম এবং দীর্ঘস্থায়ী দশা। মনে রাখবে কোষ বিভাজন প্রক্রিয়ায় সবথেকে লম্বা যে দশাটা থাকে সেইটা কিন্তু এই প্রোফেজ দশা। এই সময় কি হয়? ক্রোমাটিন সূত্রগুলো জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে কুণ্ডলীকৃত হতে থাকে। এই যে দেখতে পাচ্ছ ক্রোমাটিন সূত্রগুলো এখানে রয়েছে, এগুলো জল বিয়োজন ঘটায়, অর্থাৎ এগুলো থেকে জল বাইরে বেরিয়ে যায়, তারপরে তারা ধীরে ধীরে কুণ্ডলীকৃত হতে থাকে। এই যে দেখতে পাচ্ছি এখানে কুণ্ডলীকৃত হচ্ছে। ক্রমশ ছোট ও মোটা হয়। এইখানে যা তোমরা দৈর্ঘ্য দেখতে পেয়েছো তার থেকে দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য কমেছে, সুতরাং ছোট ও মোটা কিভাবে হচ্ছে সেটাও বুঝতে পারছো। নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে, অর্থাৎ এখানে অনেকগুলো সুতোর মতো জালিকা হয়ে ক্রোমোজোম যেভাবে অবস্থান করছিল, এইখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম হয়ে সুন্দরভাবে পেঁচিয়ে বা ছোট বা মোটা হয়ে নানা রকম পদ্ধতিতে ওরা অবস্থান করে। এরপর দেখো প্রতিটি ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিড পরস্পর স্পাইরালাইজেশন পদ্ধতিতে পেঁচিয়ে প্লেকটোনমিক কুণ্ডলী আকারে সেন্ট্রোমিয়ার সংলগ্ন হয়ে অবস্থান করে। অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম প্রথমে কিন্তু 2টি ক্রোমাটিডে ভেঙে যায়। এবার সেই 2টি ক্রোমাটিড পরস্পর পেঁচিয়ে অবস্থান করে কিভাবে? এই যে পেঁচানোর পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় স্পাইরালাইজেশন। আর
এই যে পেঁচানো মানে পেঁচানো অবস্থায় যে কন্ডিশনটা ক্রিয়েট হলো, এই জিনিসটাকে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। এই কুণ্ডলীটাকে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। এরপর নিউক্লিওলাস আকারে ছোট হতে হতে শেষে পুরোপুরি বিলুপ্ত হয়। দেখো এটা প্রোফেজের প্রাথমিক অবস্থা, এখানে নিউক্লিওলাসটা দেখো ডটেড হয়ে গেছে, মানে অবলুপ্ত প্রায় নিউক্লিওলাস। আর যখন আমরা প্রোফেজের অন্তিম অবস্থায় যাচ্ছি তখন দেখছি নিউক্লিওলাসটা কিন্তু আর নেই, একদমই চলে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। প্রোফেজ দশার শেষে নিউক্লিয় পর্দাও অবলুপ্ত হয়। এই যে এটা আমরা উদ্ভিদ কোষে দেখছি, এখানে দেখো এই যে নিউক্লিয় পর্দাটা অলরেডি এরকম ছোট ছোট ডটেড হয়ে গেছে, অর্থাৎ এটা অবলুপ্ত প্রায় নিউক্লিয় পর্দা। আর দেখো প্রোফেজের অন্তিম অবস্থায় এটা আরো অবলুপ্ত হয়ে গেছে, আরো একেবারেই বিলুপ্ত হয়ে যাওয়ার কন্ডিশনে চলে গেছে। এবার দেখব প্রাণীদের ক্ষেত্রে কি হয়। সেন্ট্রোজোম দুভাগে বিভক্ত হয়ে দুটি সেন্ট্রিওল গঠন করে এবং নিউক্লিয়াসের দুই মেরুতে সেন্ট্রিওল দুটি সরে যায়। এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রিওল, প্রাণী কোষ, এই দিকে একটা, এই দিকে একটা। দেখো দুটি সেন্ট্রিওল দুটো মেরুতে কিন্তু সরে গেছে। দুটো মেরুতে সরে যাওয়ার পর কি হয়েছে, বিপরীত দু প্রান্তে দুটি সেন্ট্রিওলকে ঘিরে থাকা অ্যাস্ট্রাল রশ্মি পরস্পর জুড়ে বেম তন্তু তৈরি করে। এই যে চারপাশে রেডিয়েটিং যে রশ্মিগুলো রয়েছে বাইরের দিকে বের হয়ে আসা, এইগুলোই হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি, যেগুলো সেন্ট্রিওলকে ঘিরে রয়েছে। এই দুটো রশ্মি, এই রশ্মিগুলো পরস্পর জুড়ে দেখো বেম তন্তু তৈরি করবে পরের ফেজটায়, অর্থাৎ পরের দশায়। এবার আমরা দ্বিতীয় দশাতে চলে আসব, যেটা হচ্ছে কিনা মেটাফেজ। প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠন করে, যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে বেমতন্তু দেখতে পাচ্ছ, শুধু বাইরের গুলো নয় কিন্তু ভেতর দিয়েও আছে দেখো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠনে সাহায্য কে করে, মাইক্রোটিউবিউল। আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের বাইরে থাকা অ্যাস্ট্রাল রশ্মি। বেমতন্তু তিন প্রকারের হয়। প্রথম হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু, যেসব বেমতন্তুর সাথে ক্রোমোজোম সংলগ্ন থাকে। দেখো এই ছবিটা, এই যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমটা দেখো সেন্ট্রোমিয়ার দিয়ে এই বেমতন্তুটার সাথে আটকানো আছে, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু বা ক্রোমোজোমীয় তন্তু। তেমনি পরেরটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু, যেসব বেমতন্তু এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। দেখো এই যে মাঝখানে একটা বেমতন্তু আমি দাগ দিচ্ছি, এটা কিন্তু এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত রয়েছে, কিন্তু এখানে কোনো ক্রোমোজোম আটকানো নেই। এটি হচ্ছে আসলে অবিচ্ছিন্ন তন্তু। এরপর আরেকটি আছে ইন্টারজোনাল তন্তু। উভয় ক্রোমোজোমের মাঝে যেসব বেমতন্তু অবস্থান করে, এই ইন্টারজোনাল তন্তু তোমরা পরের ছবিটাতে দেখতে পাবে। এই যে ইন্টারজোনাল তন্তু, দেখো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তার মাঝখানে যে বেমতন্তুটা রয়েছে সেইটাকে আমরা বলছি ইন্টারজোনাল তন্তু।
ক্রোমোজোমগুলো বেমতন্তুর বিষুব বা নিরক্ষীয় তলে একদম মাঝখানে সেন্ট্রোমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে সমস্ত পরিধি ঘিরে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরো পরিধি জুড়েই কিন্তু সুন্দরভাবে ক্রোমোজোমগুলো সাজানো আছে এবং তারা কিসের সাহায্যে বেমতন্তুর সাথে যুক্ত? এই যে সেন্ট্রোমিয়ারের সাহায্যে। এই দশায় ক্রোমোজোমগুলোকে স্পষ্টভাবে দেখা যায় ও গোনা যায়, সেটা ছবিতেই বুঝতে পারছো। এবার প্রাণী কোষের ক্ষেত্রে বলি, ছোট ক্রোমোজোমগুলি বেমের পরিধির দিকে, এই যে প্রাণী কোষ, দেখো পরিধির দিকেই ছোট ক্রোমোজোমগুলো রয়েছে, আর অপেক্ষাকৃত বড় ক্রোমোজোমগুলি বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে। এই যে, বুঝতে পেরেছ? এরপর আমরা তৃতীয় দশায় আসব, যার নাম অ্যানাফেজ। এটি ক্ষণস্থায়ী দশা। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়। আগে আমরা দেখেছিলাম আগের ছবিটায় এইখানে কিন্তু একটা করেই সেন্ট্রোমিয়ার রয়েছে। দেখো এখানে দুভাগে বিভক্ত হয়ে দুটো করে সেন্ট্রোমিয়ার আমরা পাচ্ছি। প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমে রূপান্তরিত হয়। অর্থাৎ যখন কিনা ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে ভেঙে গেল এবং সেন্ট্রোমিয়ারও দুভাগে ভাগ হয়ে গেল, তখন প্রত্যেকটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোম তৈরি হয়ে গেল এবং নতুন নতুন একটা সেন্ট্রোমিয়ার নিয়ে দুটো দিকে চলে গেল। বেমতন্তুর সংকোচন হয়। এই যে বেমতন্তু রয়েছে এগুলো সংকুচিত হচ্ছে। অপত্য ক্রোমোজোমগুলি নিজেদের মধ্যে বিকর্ষণ অনুভব করে। এই ক্রোমোজোমগুলো আর এই ক্রোমোজোমগুলো এরা সবাই এক একটা অপত্য ক্রোমোজোম। এরা বিকর্ষণ অনুভব করে মানে বোঝাতে চাইছি এরা নিজেরা কাছাকাছি থাকতে চায় না, দূরে সরে যেতে চায়। অর্ধেক ক্রোমোজোম বেমতন্তুর উত্তর মেরুতে, বাকি অর্ধেক দক্ষিণ মেরুতে সরে যায়। ক্রোমোজোমের এই বিকর্ষিত হয়ে চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। যেহেতু অ্যানাফেজ দশায় এই চলন ঘটছে তাই জন্য একে অ্যানাফেজীয় চলন বলা হয়। ইন্টারজোনাল বেমতন্তুর আবির্ভাব ঘটে, আগেই বলেছিলাম। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমগুলি বিশেষ আকৃতি বিশিষ্ট হয়ে অবস্থান করে। যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতি নেয়। এই যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এইটা দেখো ভি আকৃতি নিয়েছে। এবং তোমরা এখানে যে ছবিটা দেখছো তাতে সমস্তই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হিসেবে আঁকা আছে। এরপরে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতি ধারণ করে। এই যে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম উল্টো এল আকৃতি ধারণ করেছে। এরপর আছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা জে আকৃতি ধারণ করে। এই যে অ্যাক্রোসেন্ট্রিক, এটাও কিন্তু উল্টো জে আকৃতি ধারণ করেছে। এবং টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এটা আই আকৃতি ধারণ করে। এই যে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই আকৃতি। এরপর আমরা পড়ব টেলোফেজ দশা, যেটা কিনা সর্বশেষ দশা ক্যারিওকাইনেসিসের। এই সময় বিপরীত মেরু প্রান্তে পৌঁছানোর পর ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে, ঘনীভবন কমে যায়। এই যে দেখতে পাচ্ছ ক্রোমোজোমের কুণ্ডলীগুলো খুলে গেছে আর ঘনীভবনও কমে গেছে। এই সময় ক্রোমোজোমগুলি দীর্ঘ ও সরু সূত্রাকার হতে থাকে। জল শোষণ এবং ক্রোমোজোমগুলির প্রসারণ ঘটে। এই যে দেখতে পাচ্ছ সুতোর মতো ক্রোমোজোম ভেতরে পাকানো অবস্থায় রয়েছে।
এখানে আর এখানে দুটো জায়গাতেই রয়েছে। এই সময় তাহলে কি হলো, প্রোফেজ কন্ডিশন যখন ছিল অর্থাৎ প্রোফেজ দশা চলাকালীন জল বিয়োজন হয়েছিল ক্রোমোজোমগুলি থেকে এবং তখন ক্রোমোজোমগুলি ছোট মোটা হয়ে ঘনীভবন হতে শুরু করেছিল। টেলোফেজ দশায় কিন্তু তার বিপরীত অবস্থার সৃষ্টি হলো, অর্থাৎ এই সময় ক্রোমোজোমগুলি জল শোষণ করলো এবং সেই ঘনীভবন অবস্থা থেকে আবার ফিরে এসে সূত্রাকার অবস্থায় আবার ফিরে চলে এলো। বেমতন্তু বিলুপ্ত হয়। দেখো এইখানে কোথাও কোনো বেমতন্তুর দেখা পাওয়া যাচ্ছে না। উভয় প্রান্তে ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। প্রাণী কোষেও দেখতে পাচ্ছ এই যে বাইরের দিকে নিউক্লিয় পর্দা, উদ্ভিদ কোষেও দেখতে পাচ্ছ বাইরের দিকে নিউক্লিয় পর্দা রয়েছে। প্রতিটি নিউক্লিয়াসে তৈরি হয় নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস, এই যে এখানে একটা ছোট্ট গোল রয়েছে। সরু ক্রোমোজোমগুলো ধীরে ধীরে নিউক্লিয় জালকে রূপান্তরিত হয়। দীর্ঘ সরু সুতোর মতো হতে যাওয়া মানেই তারা কিন্তু দৈর্ঘ্যে অনেক বড় হয়ে গেছে। এবার দৈর্ঘ্যে বড় হয়ে যাওয়ার জন্য তারা আবার পুনরায় আগের অবস্থায় অর্থাৎ নিউক্লিয় জালকের অবস্থায় ফিরে যাচ্ছে। সবশেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এই যে দুটি অপত্য নিউক্লিয়াস আমরা পেয়ে যাচ্ছি। নিউক্লিয়াসের বিভাজনটা তো হয়ে গেল, এরপর তাহলে আমাদের কি দরকার, সাইটোপ্লাজমের বিভাজন। তবেই তো দুটো সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ কোষ আমরা একটা মাতৃকোষ থেকে পেতে পারবো। এবার উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম আর প্রাণী কোষের সাইটোপ্লাজম দুটো কিন্তু দুরকম ভাবে হয়। আমরা এখানে একটা পার্থক্যের আকারে জিনিসটা পড়ব, তার সাথে সাথে ছবিগুলোর সাথে মিলিয়ে জিনিসটা দেখার চেষ্টা করব। প্রথমে দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে টেলোফেজ দশার শেষ দিকে শুরু হয় সাইটোকাইনেসিস, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে অ্যানাফেজ দশার শেষ দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ক্লিভেজ বা খাঁজ পদ্ধতিতে ঘটে। এবার কিভাবে ঘটে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমের বিষুব অঞ্চলের মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট গুচ্ছাকারে জমা হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। দেখতে পাচ্ছ ফ্র্যাগমোপ্লাস্ট, এই যে এগুলো, যার সাথে গলগি ভেসিকল মিলিত হয়ে তৈরি হয় কোষপাত বা সেল প্লেট। এই যে গলগি ভেসিকল মিলিত হয়ে তৈরি হয়েছে কোষপাত বা সেল প্লেট। কোষপাত কোষের মাঝখানে সৃষ্টি হয়। এইটা তো কোষের মাঝখানে একদম এই জায়গায় সৃষ্টি হয়েছে। এর দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে ভৌত রাসায়নিক পরিবর্তন হয়। কোষপাত দুদিকে ক্রমশ কোষ প্রাচীরের দিকে এগোয়। প্রথমে মাঝখানে সৃষ্টি হয়ে কোষ প্রাচীরের দিকে এগোতে থাকে। এরপর সাইটোপ্লাজম ভাগ হয়ে দুটি কোষ সৃষ্টি হয়। এই যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে এবং দুটি কোষের মাঝখানে নতুন করে কোষ প্রাচীর তৈরি হয়েছে। এটি একটি আলাদা অপত্য কোষ, এটি একটি আলাদা অপত্য কোষ। এবার প্রাণী কোষের ক্ষেত্রে কি দেখব? কোষের মাঝ বরাবর অঞ্চলের দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টি করে। এই যে এটি একটি মাতৃকোষ, বাইরে এই কালো যে বর্ডারটা রয়েছে এটা হচ্ছে তার কোষ পর্দা। নিউক্লিয়াস দুটো আগেই বিভাজন হয়ে গেছে। এবার দেখো কোষ পর্দা এইখানে একটা খাঁজ বা ভাঁজ সৃষ্টি করছে ভেতরের দিকে ঢুকে গিয়ে, সেই খাঁজ আরো ভেতরের দিকে ঢুকছে। এরপর কোষের দুই বিপরীত প্রান্তের কোষ পর্দার ভাঁজ ক্রমশ ভেতরের দিকে বিস্তৃত হয়, যেটা এই ছবিতে। তারপর এই কোষ পর্দা পরস্পরের সাথে সংলগ্ন হয় এবং সাইটোপ্লাজম ভাগ হয়ে গিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই যে
এই একটি অপত্য কোষ, এই একটি অপত্য কোষ, এবং দুটি অপত্য কোষের আলাদা করে দুটি কোষ পর্দা রয়েছে। সাইটোকাইনেসিস পদ্ধতি তো জেনে নিয়েছি। যদি সাইটোকাইনেসিস না হতো তখন কিরম ব্যাপার হতো? নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোকাইনেসিস না ঘটলে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং একটি কোষেই নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে, ফলে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ সৃষ্টি হবে। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট এবং প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম। নিচে একটা ছবি আছে যেখানে আমরা একটা সিনোসাইটিক সেলের ছবি দিয়েছি। দেখতেই পাচ্ছ সেল ওয়াল হচ্ছে এইটা। এই পুরোটা নিয়ে কিন্তু একটা সেল, আর এই সেলের মধ্যে দেখো এইগুলো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে বুঝতে পারছো একটা সেলের মধ্যে যখন একাধিক নিউক্লিয়াস থাকে তখন তাকে কি বলা হয়? সিনোসাইটিক সেল। দুটো নিউক্লিয়াসকে একসাথে পয়েন্ট করা আছে বলে এখানে নিউক্লিয়াই কথাটা ব্যবহার করা হয়েছে। মিওসিসের ক্ষেত্রে আমাদের একটা অন্য ধরনের ক্রোমোজোমের প্রয়োজন হয়, সেটি হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। এবার সেটার সংজ্ঞাটা কি? আকৃতি, জিন সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়কে বলা হয় হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোমের একটা অন্য ব্যাপার আছে। জোটবদ্ধ যদি দুটি সমসংস্থ ক্রোমোজোম একসাথে থাকে তাদেরকে একটা নাম দেয়া হয়, সেটা কি? বাইভ্যালেন্ট বা ডায়াড। এবার এই ডায়াডের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভাজিত হয়ে 4টি ক্রোমাটিড গঠন করে, তখন কিন্তু এদের বলা হয় টেট্রাভ্যালেন্ট বা টেট্রাড। টেট্রাডের 4টি ক্রোমাটিড থাকে, আগেই বুঝে গেছি। দুটি তার মধ্যে সিস্টার ক্রোমাটিড এবং দুটি নন সিস্টার ক্রোমাটিড। এইখানে আমরা একটা সমসংস্থ ক্রোমোজোম দেখতে পাচ্ছি, তার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা একটা টেট্রাড। এই যে 1 2 3 4, 4টে ক্রোমাটিড নিয়ে একটা টেট্রাড। এদের মধ্যে প্রথমে আমরা দেখব কোনগুলো সিস্টার ক্রোমাটিড। দেখো এই ক্রোমাটিডটা নীল রঙের, এই ক্রোমাটিডটাও নীল রঙের, আবার এই ক্রোমাটিডটা লাল রঙের, এই ক্রোমাটিডটাও লাল রঙের। সুতরাং দুটো লাল ক্রোমাটিড দুজন দুজনের সিস্টার ক্রোমাটিড, সেরকম ভাবে দুটো নীল ক্রোমাটিড দুজন দুজনের সিস্টার ক্রোমাটিড। এবার নন সিস্টার ক্রোমাটিডটা কি ব্যাপার? একটা নীল ক্রোমাটিড আর একটা লাল ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিড। এই যে বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে। এবার জানবো ক্রসিং ওভারটা কি। সমসংস্থ ক্রোমোজোমের টেট্রাডের মধ্যে থাকা দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ খণ্ডাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। নন সিস্টার ক্রোমাটিড আগেই বলেছি, এই যে। তেমনি ভাবে এই দিকে যে নীল ক্রোমাটিড রয়েছে তার নন সিস্টার ক্রোমাটিড হবে এই দিকের লাল ক্রোমাটিড। এবার ক্রসিং ওভারের পুরো পদ্ধতিটা একটু ভালো করে জানবো। দুটি সমসংস্থ ক্রোমোজোম জোট বেঁধে সাইন্যাপসিস পদ্ধতিতে ডায়াড তৈরি করে। ডায়াড থেকে টেট্রাড তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছ এই ছবিটাতে টেট্রাড হয়েছে।
টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ডিএনএ খণ্ড বিনিময় হয়ে ক্রসিং ওভার ঘটে। এই সময় ডিএনএ সংশ্লেষ হয়। এই জায়গাটা এবার ভালো করে বোঝো। এখানে দেখতে পাচ্ছ ক্রোমাটিডগুলোর মধ্যে জিনগুলোকে এক একটা করে বসানো আছে। যেমন ধরো নীল যে ক্রোমাটিডটা রয়েছে তার দিকে দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি তিনটে জিন রয়েছে। আবার লাল যে ক্রোমাটিডটা রয়েছে তার দিকে দেখো স্মল এ, স্মল বি, স্মল সি তিনটে জিন পরপর বসানো রয়েছে। এবার যখন ক্রসিং ওভার হচ্ছে তখন কি বলেছি, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএ খণ্ডের বিনিময় হয়। অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড এখানে কারা, একটা নীল ক্রোমাটিড আর একটা লাল ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিড। এবার দেখো এই অংশে তোমরা দেখতে পাবে নীল রঙের যে ক্রোমাটিড তার শেষ অংশটা লাল রঙের যে ক্রোমাটিড তার শেষ অংশের সঙ্গে ক্রসিং ওভার করেছে, যাকে আমরা ক্রোমাটিড ক্রস ওভার বলছি। এই ক্রসিং ওভারের ফলে কি হয়েছে, নীল রঙের যে ক্রোমাটিড ছিল তার শেষ অংশে দেখো এইখানের যে স্মল সি, যেটা কিনা লাল ক্রোমাটিডে ছিল, স্মল সি জিন, সেটা কিন্তু নীল ক্রোমাটিডের নিচে চলে এসেছে। আর উল্টোভাবে লাল ক্রোমাটিডের নিচে এই যে লাল রঙের ক্রোমাটিড তার নিচে দেখো এই দিকে থাকা ক্যাপিটাল সি নীল ক্রোমাটিডের অংশ সেটা চলে এসেছে। এবার ক্রসিং ওভার ব্যাপারটা ভালো করে বুঝেছো। এই যে নতুন দুটো ক্রোমাটিড তৈরি হলো, অর্থাৎ নীল ক্রোমাটিডের শেষ অংশে একটুখানি লাল ক্রোমাটিডের অংশ, জিনটা বদলে গিয়ে যেখানে স্মল সি হয়েছে, অর্থাৎ জিনটা কিরকম হলো এখন, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি কিন্তু স্মল সি। আর লাল ক্রোমাটিডের এই অংশটা যেখানে জিন রয়েছে স্মল এ, স্মল বি কিন্তু ক্যাপিটাল সি, এই দুটোকে আমরা বলবো রিকম্বিন্যান্ট ক্রোমাটিড। তাহলে এই দুটো যদি রিকম্বিন্যান্ট ক্রোমাটিড হয় তাহলে বাকি যারা রিকম্বিনেশন হয়নি এইগুলোকে তাহলে আমরা কি বলবো, নন রিকম্বিন্যান্ট ক্রোমাটিড। পুরো ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এবার দেখো ডিএনএ সংশ্লেষের জায়গায় এক্স আকৃতি ধারণ করে, আর এই জায়গাকে বলা হয় কায়াজমা। এই যে এই জায়গাটা যখন ক্রসিং ওভার হচ্ছে দুটো ক্রোমাটিডের মধ্যে, সেই জায়গাটা দেখো এক্স এর মতো আকৃতি ধারণ করেছে, সেই জায়গাটার নাম হচ্ছে কায়াজমা। মাইটোসিস কোষ বিভাজনের যেমন অনেকগুলো দশা আছে, তেমনি কিন্তু মিওসিস কোষ বিভাজনেরও অনেকগুলো দশা আছে। আর কিছু কিছু দশা বলতে গেলে সব রকম দশাই কিন্তু মাইটোসিসের সাথে মিওসিসের খুব একটা বেশি পার্থক্য নেই। শুধু পার্থক্যটা কোথায়, মিওসিসে দুবার ব্যাপারটা ঘটে। প্রথমবার হ্রাস বিভাজন হয়ে ক্রোমোজোমের সংখ্যা কম হয়, পরের বার সমবিভাজন হয়ে সেই সমান ক্রোমোজোম সংখ্যা বাকি অপত্য কোষদের মধ্যে আস্তে আস্তে ভাগ হয়ে যায়। কারণ আমরা জানি যে মিওসিসে কিন্তু একটা জনিত্রী কোষ থেকে 4টে অপত্য কোষ সৃষ্টি হয়। এবার মিওসিসের ভাগগুলো আর তার মধ্যে আর কি কি ছোট ছোট নতুন ভাগ রয়েছে সেগুলো আমরা একটা চার্টের আকারে দেখে নেব। প্রথমে এই যে মিওসিস রয়েছে, দেখো মিওসিসের দুটো ভাগ, মিওসিস 1 যেটাকে আমরা বলি হ্রাস বিভাজন, আরেক হচ্ছে মিওসিস 2 বা যাকে আমরা বলছি সমবিভাজন। প্রথমে আমরা হ্রাস বিভাজনের মধ্যেকার ভাগগুলো দেখব। হ্রাস বিভাজনের ক্ষেত্রেও কিন্তু একই ভাগ, প্রথমে রয়েছে ক্যারিওকাইনেসিস, তারপরে রয়েছে সাইটোকাইনেসিস। কিন্তু যেহেতু এটা মিওসিস 1 এর মধ্যে ঘটছে তাই জন্য আমরা নাম দিয়েছি ক্যারিওকাইনেসিস 1 এবং সাইটোকাইনেসিস 1। এবার ক্যারিওকাইনেসিস 1 এর মধ্যে কি কি ভাগ রয়েছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সবই কিন্তু 1 দিয়ে ডিনোট করা হয়েছে। তার একটাই কারণ, এটা মিওসিস 1 এর ভাগ।
এবার এই যে প্রোফেজ 1 দশা, যেটা কিনা মিওসিস 1 এর ক্যারিওকাইনেসিসে ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রোফেজ দশাটি আবার 5টা ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। কি কি? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে কি বুঝলে? মিওসিস 1 এর অর্থাৎ হ্রাস বিভাজনে ক্যারিওকাইনেসিসের যে প্রোফেজ 1 দশা, সেটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। কেন এই প্রোফেজ দশাকে 5 ভাগে ভাগ করা হয়েছে? কারণ আমরা জানি যে মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে। তো এই ক্রসিং ওভারের পুরো ঘটনাটা এই প্রোফেজ 1 এর 5টা দশার মধ্যে দিয়ে হয়। এই দশাগুলো পরে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে পরবর্তী ক্লাসে। আপাতত আমরা এরপর কি হচ্ছে দেখে নিই। প্রোফেজ 1 এবং মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 1 শেষ হয়ে গেছে। এরপর আমরা যাব মিওসিস 2 বা সমবিভাজনে। এইটার ভাগগুলো কি কি? এটাতেও কিন্তু প্রথমে রয়েছে ক্যারিওকাইনেসিস 2, তারপরে রয়েছে সাইটোকাইনেসিস 2। এইবার ক্যারিওকাইনেসিস 2 এর মধ্যে আবার একইভাবে থাকবে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তারপরে সাইটোকাইনেসিস 2 হয়ে ফাইনালি আমরা একটা জনিত্রী কোষ থেকে 4টে অপত্য কোষ পাব। মিওসিস সম্পর্কে জানা তো হয়ে গেল। এবার মিওসিসের গুরুত্ব সম্পর্কে জানবো। কি কি কাজে মিওসিস অ্যাকচুয়ালি সাহায্য করে আমাদের, সেগুলো জানবো। মিওসিসের গুরুত্বের মধ্যে প্রথমেই দেখো, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মিওসিসের ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ। ডিপ্লয়েড বা 2 এর মাতৃকোষের ক্রোমোজোম হ্রাস করে হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়। ব্যাপারটা এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ ডিপ্লয়েড জনিত্রী কোষ 2n, এই যে এটা, এখানে দেখো একটা রয়েছে মায়ের থেকে পাওয়া ক্রোমোজোম, আরেকটা রয়েছে বাবার থেকে পাওয়া ক্রোমোজোম। দুটো দুটো আলাদা রং দিয়ে বোঝানো হয়েছে। এবার এরা দুভাগ হয়ে এক জোড়া ক্রোমাটিড গঠন করেছে। এই জিনিসটাকে আমরা আগে কি পড়েছি, কি বলা হবে? টেট্রাড। কারণ এখানে 4টে ক্রোমাটিড রয়েছে, 1 2 3 4। এরপরে দেখো, প্রথম মিওটিক বিভাজন যখন হয়েছে তখন কিন্তু ডায়াডে ভেঙে দুটো আলাদা আলাদা কোষে চলে গেছে। এই দিকে চলে এসছে দুটো, এই দিকে চলে এসছে দুটো। এবার যখন এই কোষ দুটো তৈরি হলো, এই কোষ যখন দ্বিতীয় মিওটিক বিভাজন করলো, অর্থাৎ যাকে আমরা সমবিভাজন বলি, সেইখানে প্রত্যেকটা কোষে আমরা একটা করে ক্রোমোজোম পাচ্ছি। এই প্রথম মিওটিক বিভাজনকে আমরা কি বলি? হ্রাস বিভাজন। এই হ্রাসটা কি করে বুঝছো? এই যে টেট্রাড থেকে ডায়াড হচ্ছে, আর এটাকে আমরা বলি দ্বিতীয় মিওটিক বিভাজন বা সমবিভাজন। সমবিভাজন কি করে বুঝছো? এই যে একটা থেকে দুটো কোষে একটা একটা করে ক্রোমোজোম চলে গেছে। এভাবে কি তৈরি হলো? একটি ডিপ্লয়েড জনিত্রী কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ। এরকম হ্রাস যদি না ঘটতো তাহলে কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে দ্বিগুণ হয়ে 4n, এরপর 8n, এরপর 16n এরকম হারে বেড়ে যেত। এরপর আমরা কি পড়ব? ক্রোমাটিডের খণ্ড বিনিময়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হওয়ায় জিনের পুনর্বিন্যাস ঘটে। জীবের মধ্য প্রকরণের উৎপত্তি। ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় হয় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রজননিক প্রকরণ ঘটে, যা বিবর্তনের প্রধান রসদ। আমরা জানি জীব বিবর্তনের জন্য এই জেনেটিক চেঞ্জ বা জিনের পুনর্বিন্যাসই বলো বা জিনের বিবর্তন বলো, এগুলো আমাদের খুবই দরকার হয়। এরপর আমরা পড়ব গ্যামেট উৎপাদন। জনন মাতৃকোষ 2n,
সেখান থেকে গ্যামেট এন উৎপন্ন হয়, এটা আমরা আগেও পড়েছি। এটা ছাড়া মিওসিসের আরেকটা গুরুত্ব কি? যৌনক্রম নিয়ন্ত্রণ। উৎপন্ন গ্যামেট বা স্পোর উদ্ভিদের জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বহুকোষী উদ্ভিদ এইসবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দশা ও ডিপ্লয়েড স্পোরোফাইট দশা যৌনক্রমে তাদের স্থায়িত্বকাল নির্ধারণে গ্যামেট ও স্পোরের ভূমিকা অনস্বীকার্য। মাইটোসিস এবং মিওসিস দু ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া জানার পর তাদের মধ্যে কি কি সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবার সেটা দেখে নেওয়ার পালা। প্রথমে দেখো সম্পাদনের স্থান। মাইটোসিসে কোষ বিভাজন জীবদেহের দেহকোষে, বিশেষ করে বর্ধনশীল অঞ্চলের কোষে ঘটে, কিন্তু মিওসিসে জীবদেহের জনন মাতৃকোষে মিওসিস ঘটে। ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, এই জন্য একে সমবিভাজন বলা হয়। আর মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, তাই একে হ্রাস বিভাজন বলে। উৎপন্ন কোষের সংখ্যা। মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, আর মিওসিসে আমরা আগে থেকেই জানি একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়।